চোখের কোণে জমে থাকা পানিটুকু আঙুলের সাহায্যে মুছে নেয় মায়া। আলবি মায়াকে টেনে নিজের দিকে ফেরায়। কি হয়েছে, কাঁদছো কেন? আলবির হাত সরিয়ে দিতে দিতে বলে, কোথায় কাঁদছি? এই যে এখনো চোখের কোণে পানি জমে আছে। এমনি ছাড়ুন, কতবার বলতে হয় শোবেন না আমাকে? আমি শুয়ে দিলে খারাপ লাগে? আমার সব ভালো লাগে না তোমার? মায়া কিছু না বলে মুখ ঘুরিয়ে নেয়। দুই চোখে আবার পানিতে টইটুম্বুর হয়ে গেছে। আলবে কিছু সময় মায়ের দিকে তাকিয়ে থেকে বসা থেকে উঠে দাঁড়ায়। কিছু না বলে নিঃশব্দে এগিয়ে যায় ডোরের কাছে। আলবি চলে যেতেই মায়া ঘাড় ঘুরিয়ে ডোরের দিকে তাকায়। দু চোখ বেয়ে আবারও টুপটাপ গড়িয়ে পড়ে পানি। এখনও ওর ভীষণ কান্না পাচ্ছে। হাত দিয়ে চোখের পানি মুছে জানালার দিকে ঘুরে বসে। বিকাল 5:30। আলবি নিজের রুমের সামনে এসে দাঁড়ায়। ভেতর থেকে গিটারের সুর ভেসে আসছে। মায়া গিটার বাজাতে পারে। ডোর খুলে নিঃশব্দে ভেতর থেকে লক করে ডোরের কাছে দাঁড়িয়ে থাকে। মায়া ফ্লোরের দিকে তাকিয়ে গিটার বাজাচ্ছে। আলবি রুমে এসেছে বুঝতেই পারেনি বোধহয়। বুঝতে পারলে অত্যন্ত একবারও মুখ তুলে তাকাতো। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয়া গিলা। কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। মই রাধা ময়রা যামো, কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া। গান বন্ধ করতেই হাততালি দেয় আলবি। চমকে ওঠে মায়া। ঘাড় ঘুরিয়ে আলবির দিকে তাকায়। আলবি বাহা দিয়ে বলে, আমার বউ দেখি আমার চেয়েও ভালো গান গায়। এই কণ্ঠে তো জাদু আছে। কিন্তু বউ, তুমি এমন একটা গান কেন গাইছো? মায়া কিছু না বলে আলগোছে কোল থেকে গিটার নামিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। পালিয়ে গেল? আলবি বেডে বসে। 5 মিনিট 10 মিনিট পেরিয়ে যায়, মায়া বের হয় না। প্রায় 15 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় মায়া। আলবির দিকে একবার তাকিয়ে সোফায় বসে। মায়ার চোখ মুখ ফুলে গেছে। ওয়াশরুমের ভেতরে এতক্ষণ কাঁদলো বোধ হয়। আলবির ভীষণ খারাপ লাগে। ওর ভুলের জন্য আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ওর জন্যই মায়া আজ ওর থেকে এত দূরে। সে 8 বছর বয়স থেকে মানুষের কটু কথা শুনতে হয়েছে। যখন বিয়ে সম্পর্ক মানে বুঝতোই না কিছু, ওর নিজেরই বা দোষ কোথায়? যে কোনো ছেলের সাথে এমন ঘটনা ঘটলে সে রাগ করবেই। সেখানে আলবি হয়তো একটু বেশি রাগ রিয়াক্ট করে ফেলছিল। আর সেই রাগ জেদ ধরে রেখেছিল এতগুলো বছর পর্যন্ত। সোফায় বসে থাকা মায়ের দিকে তাকায়। খুলে রাখা গোছানো চুলগুলো এলোমেলো হয়ে গেছে। দু হাতে মুখ ঢেকে বসে আছে চুপচাপ। আলবির বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব করে। এই দূরত্ব কতদিনে মিটবে? রাতের খাবার খাওয়ানোর জন্য মায়াকে নিয়ে নিচে নেমে আসে আলবি। সারা দিন পর এখন বের হয় সকলের সামনে। আসলো মায়া। আলতাফ মাহমুদ মায়ের মুখের দিকে তাকান। আলবির বাপ আর বউ দুজনের দিকে নজর বুলায়। খাবার খাওয়ার জন্য ডাকলে সকলে খাবার খাওয়ার জন্য ডাইনিং রুমে এসে চেয়ারে বসে পড়ে। ঐশী রহমান সকলের প্লেটে ভাত বেড়ে দিয়ে আলবির প্লেটে দেওয়ার জন্য উদ্যত হন। আলবি মাকে থামিয়ে দিয়ে বলে, আম্মু, তোমাকে তো দুপুরে ভাত দিতে যাওয়ার সময় বলে গেলাম রাতে আমি রুটি খাবো। এখন সকলের সাথে ভাত খাও। সকালে রুটি বানিয়ে দেব। এখন একবেলা ভাত খেলে কিছু হবে না। একবেলা? বাড়িতে এসেছে আজ 11 দিন, তার মধ্যে 8 দিন 3 বেলায় ভাত খাইয়েছো। এভাবে তেল মশলাযুক্ত তরকারি আর 3 বেলা ভাত খেয়ে খেয়ে অল্প দিনে আমি হ্যান্ডসাম বয় থেকে বুড়িওয়ালা কাকু হয়ে যাব। আরবির কথা শুনে সবাই হেসে ওঠে। মাহিদ বলে, তুমি তো কাকুই ভাইয়া। এখন তো হ্যান্ডসাম কাকু, কতদিন পর বুড়িওয়ালা কাকু হয়ে যাব।
মাহির বলে, আমি তো প্রায় দিনে 3 বেলায় ভাত খাই, আমার ভুঁড়ি কই? 3 বেলা ভাত খেয়েও তোর চেয়ে চিকন আমি। তুমি 3 বেলাও যা খাও সেগুলো একবেলায় আমাকে খাওয়ায়। মেহবুবা মেহের বলেন, এতগুলো বছর পর বাড়িতে এসেছো, এতটুকু তো খাবার খেতেই হবে। হ্যাঁ, খাইয়ে খাইয়ে ফুটবল বানিয়ে দাও, তারপর এই বাড়ির বাইরে বের করার সময় যেন গেট ভেঙে বের করতে হয়। আলবির কথা বলার ধরন দেখে আরেক দফা হেসে ওঠে সবাই। ঐশী রহমান আলবির প্লেটে ভাত বেড়ে দেন। মেহবুবা মেহের মচমচে ইলিশ মাছ ভাজি তুলে দেন প্লেটে। আলবির মা আর শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। একযোগে যেন খাবারের প্রতিযোগিতা শুরু করেছে দুজন মিলে। আসার পর থেকে দিনে 3 বেলা নতুন নতুন মেনু রান্না করে, আর ওকে সেসব গিলতে হয়। না করেও পার পায় না। মায়ের ইমোশনাল কথা শুনে আরও না করতে পারে না। এতগুলো বছর পর ছেলেকে কাছে পেয়েছেন, আদর যত্ন করে তো খাওয়াবেনি। নিজের ফিটনেস নিয়ে ভীষণ সচেতন আলবি। কার্বো ক্যালোরি হিসাব করে, মিষ্টি তেল মশলা ওর ডায়েটে নেই বললেই চলে। এখানে আসার পর থেকে তেল মশলাযুক্ত খাবার খেলেও মিষ্টি খায় না। মিষ্টি ওর একদম অপছন্দ, ছোটবেলা থেকেই। বাড়ির ছেলে এতগুলো বছর পর বাড়িতে এসেছে, ওকে কি এখন শুকনো রুটি, ব্রেড, টোস্ট, ওটস খাইয়ে রাখবে নাকি? কখনোই না। একটু স্বাস্থ্য বাড়লে, ভুঁড়ি বাড়লে, ফ্যাট জমলে কিচ্ছু হবে না। জার্মানিতে ফিরে জিম, জুম্বা, এক্সারসাইজ করে ঠিক করে নেবে ভুঁড়ি। তখন তো এভাবে এইসব খাবার রান্না করে খাওয়ানোর জন্য কেউ থাকবে না। আলবি ভাত মাখাতে মাখাতে বলে, সকালে কিন্তু আর ভারী খাবার খাবো না। নাহার বেগম বলেন, 1 মাসের জন্য এসেছো, আরও 4 দিন আমরা যা দেব তাই খেতে হবে। পরে 15 দিন তোমার যা খেতে ইচ্ছে হবে তাই খাবে। এটা কেমন নিয়ম? এই নিয়ম আমি মানি না। 15 দিন খাইয়ে 15 মাসের পরিশ্রমের মাধ্যমে তৈরি করে দিতে চাইছো, তাই না? মেহবুবার মেহের হেসে বলেন, তুমি যা খাবে তাই দেওয়া হবে আগামীকাল থেকে। এমনিতেও রোজ সকালে আমরাও ভারী খাবার খাই না কেউ। তুমি আসার পর থেকে এমন হচ্ছে। আমি স্পেশাল কেউ নাকি? আমার জন্য তোমরা নিজেদের রুটিন চেঞ্জ করে ফেলছো দেখছি। একটু তো স্পেশাল বটেই। বাড়ির ছেলে আবার মেয়ে জামাই, আদর যত্ন তো একটু বেশি হবেই। ভুলটা আমারই, আমিও ভুলে গিয়েছিলাম। সবাই আলবির মুখের দিকে তাকিয়ে থাকে। এভাবে তাকিয়ে আছো কেন সবাই? খাবার খাও, ঠান্ডা হয়ে গেল। আম্মু, জামাইয়ের প্লেটে আরও কিছু দাও। জামাইটা না খেয়ে খেয়ে শুকিয়ে শুটকি হয়ে যাচ্ছে দিন দিন। বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আলভি। মাহির একটা হাসি দিয়ে খাওয়ায় মনোযোগ হয়। দ্রুত নিজের খাওয়া শেষ করে মায়া। মায়া আরও কিছু নে। মায়ের কথা শুনে সেদিকে নজর দেয় মায়া। খাবো না, খাওয়া শেষ। তাড়াহুড়া করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে। আলবি কোনো রকম হাত ধুতে পানি না খেয়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে। ততক্ষণে মায়া সিঁড়ি উঠে গেছে। আলবি দৌড়ে সিঁড়ির দিকে এগিয়ে আসে। পায়ের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। আলবিকে দেখে নিজেও দৌড় শুরু করে। দৌড়ে রুমে এসে ডোর লক করলো। তখনই ডোর ঠেলে ভেতরে ঢুকে যায় আলবি। পায়ের জোর আছে দেখছি। এখানে এসেছেন কেন? বউকে নিতে। যাব না আমি ওই রুমে। যাবে না? না। হঠাৎ করেই আলবির রূপ বদল হয়। চোখে মুখে রাগী কুণ্ঠিত ভাব ফুটে ওঠে। রাগী গম্ভীর স্বরে বলে, যাবে কি না? হঠাৎ এভাবে রূপ বদল হতে দেখে মায়া একটু ঘাবড়ে যায়। কি বলছি কানে যাচ্ছে না? যাব না। যাও রুমে। এমন জোর ধমক দিয়ে বলে যে ভয়ে কেঁপে ওঠে মায়া। তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে কোনো লাভ নেই। তাড়াতাড়ি ওই রুমে চলো, নয়তো আমার আসল রূপ দেখাতে বাধ্য হব। মায়ের হাত ধরে টেনে নিজের রুমের দিকে এগিয়ে আসে। জোর করে নিজের সাথে না রাখলে এই মেয়ের মধ্যে জীবনও মায়া জন্মাবে বলে মনে হয় না। সকাল থেকে রাত অবধি থেকেই কিছুটা পরিবর্তন হয়ে গেছে। আর দুদিন এভাবে রাখতে পারলেই হলো। না ভালোবেসে যাবে কোথায়? ভালোবাসতে হবে। রুমে এসে হাত ছেড়ে দিয়ে ডোর লক করে দেয় আবার। দুপুরে ঘটনা স্মরণ করে রাতের খাবার খাওয়ার জন্য নিচে নিয়ে গিয়েছিল। আর রুমে খাবার নিয়ে আসলে খাবারও নষ্ট হয়। মায়া বেডের উপর বসে চোখ মুছতে শুরু করে। আলবির নিজের উপর নিজেরই রাগ হয়। তখন রেগে কেন ধমক দিল অত জোরে? এখন কাঁদছে। অপরাধী ন্যায় মাথা নিচু করে দাঁড়ায় মায়ার সামনে। সরি, আর জীবনও ধমক দেব না। মুখ ফসকে বেরিয়ে গেছে আজকে। মায়া কিছু না বলে বেড থেকে নেমে ব্যালকনিতে চলে আসে। অন্ধকার আকাশের দিকে তাকায়।
মেঘলা আকাশে অল্প কিছু তারা টিপ টিপ করে জ্বলছে। শীতল বাতাস বইছে বাইরে। হাত দিয়ে চোখের পানি মুছে নেয় ভালোভাবে। বড় বড় শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। মায়ার পাশে এসে দাঁড়ায় আলবি। মায়া দেখে, তবে মুখে কিছু বলে না। আমি অনেক খারাপ একজন মানুষ। আলবির মুখের দিকে তাকায় মায়া। কথা বলছো না কেন? আমি অনেক খারাপ একজন মানুষ, তাই না? মায়া বাইরের দিকে দৃষ্টি রেখে বলে, এমন কেন মনে হচ্ছে? এই যে আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হয়েছে। আপনার জন্য পেতে হয়েছে? ভুল ধারণা। আপনার জন্য আগে কষ্ট পাইনি আমি। আপনার জন্য কষ্ট তো পেয়েছি পরে, যেদিন আপনি ফিরে আসলেন। আমি আগের পরিস্থিতির জন্য কখনোই আপনাকে দোষী ভাবিনি। আমার ফিরে আসতেই তুমি কষ্ট পেয়েছো? আপনার ফিরে আসায় কষ্ট পাইনি আমি। কষ্ট তো পেয়েছি ফিরে আসার কারণ জানার পর। আলবের চেহারায় আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। কিছু সময় চুপ হয়ে থেকে বলে, তুমি মাফ করবে না আমাকে? আপনাকে আমি আগেও বলছি, আজকেও আবার বলছি, আপনি যদি ওই একটা কারণ বাদে অন্য কোনো কারণে বাড়িতে আসতেন আর আমার সাথে সংসার করতেন, বাকি জীবন পার করতে চাইতেন, আমি নির্দ্বিধায় নিজেকে বিলিয়ে দিতাম আপনার কাছে। আমি আপনার অপেক্ষায় ছিলাম অনেকগুলো দিন। দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম আপনার জন্য। সব সময় ভাবতাম আপনি একদিন ফিরে আসবেন আমার জন্য। এইবারে প্রত্যেকটা মানুষ আমার মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছিল আপনি আমার হাজবেন্ড। বিয়ে হয়েছিল বুঝতামও না কিছু তখন। বড় হতে হতে আপনাকে না দেখেও আপনাকে ভালোবেসেছি। পথ চেয়ে থাকতাম আপনার ফেরার আশায়। আপনি তো ফিরলেন তবে আমাকে তালাক দেওয়ার জন্য। যখন জানতে পারলাম আপনি কেন ফিরে এসেছেন আর কী কী বলে এসেছেন, বিশ্বাস করুন, তখন নিজেকে তো ছোটো মনে হচ্ছিল, যা কল্পনার বাইরে। আমার তখন কত কষ্ট হচ্ছিল, কিভাবে বোঝাবো আপনাকে। আপনি অনুভব করতে পারবেন না সেই কষ্ট। আমি এতকাল যার অপেক্ষায়, অবশেষে সে এসেছে আমাকে ভালোবাসতে নয়, সারা জীবনের জন্য দূরে ঠেলে দিতে। আমার মনে হচ্ছিল বুকের ভেতরে হাত ঢুকিয়ে কেউ আমার হৃৎপিণ্ডটা টেনে ছিঁড়ে নিচ্ছে। হঠাৎ আপনি নিজের মত পরিবর্তন করলেন। যখন দেখছেন মায়া আগের মায়া নেই, তখন আপনার মনে হয়েছে মায়ার সাথে সংসার করব। আমি যদি সেই আগের মায়া থাকতাম, আপনি 2 মিনিট না ভেবেই আমাকে সারা জীবনের জন্য দূরে ঠেলে দিতেন। মায়া থেমে যায়। বড় বড় করে শ্বাস টেনে নেয় আবার। কথা বলতে গিয়ে কণ্ঠস্বর কাঁপছে এখন। আপনি বলতে পারবেন আপনি আমার সৌন্দর্য পরিপাটির রূপ দেখে ভালোবাসেননি? মায়াকে টেনে নিজের দিকে ফেরায় আলবি। ব্যালকনিতে থাকা লাইটের আলোয় দুজনের চেহারা স্পষ্ট। মায়ার চোখে চোখ রেখে বলে, আমাকে একটা কথা বলো, যে কোনো ছেলে মেয়ে প্রেমে পড়ে কী দেখে? কেউ নিশ্চয়ই নিজের অপছন্দ বা বিরত স্বভাবের কারো প্রেমে পড়ে না বা ভালোবাসে না প্রথমে। কেউ যখন প্রেমে পড়ে তখন নিশ্চয় গোছানো পরিপাটি সুন্দর চেহারার অধিকারী কারো প্রেমে পড়ে। হতে পারে সে কৃষ্ণবর্ণের বা শ্যামবর্ণের, কিন্তু মায়াবী অবশ্যই। তুমি কি কখনো নিজের অপছন্দের বা নিজের বিপরীতে চলা কোনো ছেলের প্রেমে পড়বে? ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তায় দুটো ছেলে দাঁড়িয়ে আছে। একজন গোছানো পরিপাটি স্মার্ট তবে শ্যামবর্ণের বা কালো, আরেকজন ফর্সা, গায়ের পোশাক নোংরা অপরিষ্কার অপরিপাটি, মাথার চুল উস্কো খুস্কো এলোমেলো কাকের বাসার মতন। এখন দুজন ছেলের মধ্যে তোমার নজর আটকাবে কার দিকে? তুমি যদি প্রেমে পড়ো, ওই দুজনের মধ্যে কার প্রেমে পড়বে? তোমাকে যদি বলা হয় ও দুজনের মধ্যে থেকে একজনকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করতে, তুমি কাকে করবে? নিশ্চয়ই শ্যামবর্ণের ছেলেটাকে নির্বাচন করবে বা ওর প্রেমে পড়বে। কারণ ফর্সা ছেলেটার তুলনায় শ্যামবর্ণের ছেলেটাকে বেশি ভালো দেখাচ্ছে। সে গোছানো, পরিপাটি, স্মার্ট। তুমি যদি সারা পৃথিবী ঘুরে দেখো, তাহলে প্রতি 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ খুঁজে পাবে যারা নিজের জীবনসঙ্গী হিসাবে ওই শ্যামবর্ণের ছেলেটাকে নির্বাচন করবে। তাহলে তুমি কি বলবে, তারা সবাই সৌন্দর্যের পূজারী নয়? তুমি সৌন্দর্যের পূজারী না? ছেলে হোক বা মেয়ে, সবার প্রথম সৌন্দর্য দেখে প্রেমে পড়ে। সৌন্দর্য যে শুধু ফর্সা সাদা চামড়া তা কিন্তু নয়। আমার বেলায় কেন এই কথাটা উঠছে তাহলে? হ্যাঁ, আমি প্রথম তোমার সৌন্দর্য পরিপাটির রূপ দেখে প্রেমে পড়েছি, ভালোবেসেছি। একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেলে পরে তার সব রকম রূপকেই ভালোবাসা যায়, মেনে নেওয়া যায়। রাস্তার সেই ফর্সা এলোমেলো স্বভাবের ছেলেটাকেও কেউ একজন বিয়ে করবে, হয়তো নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টাও করবে, যেটা আমি করিনি। এখানেই আমার ব্যর্থতা।
একটু চুপ করে থেকে বলে, পৃথিবীতে কি তোমার চেয়ে সুন্দরী গোছানো পরিপাটি মেয়ে নেই? অবশ্যই আছে। তুমি রূপসৌন্দর্যের দিক থেকে তাদের কাছে নগণ্য, তবে আমার কাছে তুমি পৃথিবীর সেরা সুন্দরী নারী। তোমাকে আমার কাছে যতটা সুন্দরী আর মায়াবী মনে হচ্ছে, অন্য কোনো মেয়েকে দেখে মনে হয় নাই কোনো দিন। আমি যেখানে এতগুলো বছর ছিলাম, এখনও কাজ করছে সেখানে আমার চারপাশে সারাদিন সুন্দরী স্মার্ট মেয়েদের আনাগোনা। বলা যায় মেয়েদের মাঝখানেই সারাদিন পার করতে হয় আমাকে। আমি যদি সৌন্দর্যের পূজারী হতাম তাহলে কেন তাদের ভালোবাসতে পারিনি? কেন তাদের ডাকে সাড়া দিতে পারিনি? আমার বিজনেস পার্টনারের মেয়ে, তাকে তুমি দেখলে মেয়ে হয়েও নজর ফেরাতে পারবে না। গত 3 বছর ধরে আমার পেছনে পড়ে আছে। 3 বছরে হাজারবার বলে ফেলছে সে আমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়। সে এত আগুন সুন্দরী হওয়ার পরেও আমি তার মধ্যে সেই মায়া দেখতে পাইনি যা তোমার মধ্যে দেখছি। আমি যদি সৌন্দর্যের পূজারী হতাম তাহলে নিশ্চয় ওই মেয়ের প্রেমেই পড়তাম। ওই মেয়ের প্রেমে না পড়ার জন্য কোনো কারণই নেই। আবার তাকে বিয়ে করার জন্য কিন্তু আমার চেয়েও বড় বড় বিজনেসম্যান হ্যান্ডসাম ছেলেরা পাগল হয়ে আছে। ওই মেয়ে তাদের বিয়ে করতে রাজি না। সে আমাকে বিয়ে করবে, কারণ সে আমার মধ্যে হয়তো এমন কিছু দেখছে যা অন্য কারোর মধ্যে দেখেনি। মায়া বাইরের দিকে তাকিয়ে শুনছে আলবির কথা। আলবি আবার বলতে শুরু করে, যখন আমাদের বিয়ে হয় তখন আমার বয়স মাত্র 16 আর তোমার 8। তখন তুমি আমার সবচেয়ে অপছন্দের একজন মানুষ। ওই সময়টায় আমি অন্য একজন মেয়েকে ভালোবাসি, হোক সেটা আবেগ বা অন্য কিছু। আমি তো জানতাম আমি তাকে ভালোবাসি। তখন সবাই কী করলো? আমাকে জোর করে ধরে অপছন্দের মেয়ে মানে তোমার সাথে বিয়ে দিয়ে দিল। তখন আমি ছোট হলেও কিন্তু অতটাও অবুঝ নয়। ভালো মন্দের পার্থক্য বুঝতাম ভালোভাবেই। এমন একটা ঘটনা ঘটার পর আমার রাগ হওয়াটা কি স্বাভাবিক ছিল? আমার জায়গায় তুমি থাকলে কী করতে? তুমি তো আমাকে ভালোবেসেও মেনে নিতে পারছো না এখন। তাহলে আমি ভালো না বেসেও সবচেয়ে অপছন্দের একজনকে কিভাবে মেনে নেব, ভালোবাসবো? হ্যাঁ, আমার রাগ বেশি, জেদ বেশি। এই রাগ জেদ এই পরিবারের জন্য তো কম কষ্ট পেতে হয়নি আমাকে। তুমি তো পুরো পরিবারের সাথেই ছিলে, আর আমি পরিবার থাকা সত্ত্বেও এতিমের মতো জীবনযাপন করেছি। দিনের পর দিন একা একা থেকেছি পরিবারের আপনজন ছেড়ে। তোমার কথা স্মরণ হলে এলোমেলো হয়ে যেতাম, ভালো লাগতো না, অস্থির হয়ে উঠতাম। 12 বছর পেরিয়ে 13 বছর চলছে। এতগুলো দিন আমি একলা একটা রাত নিশ্চিন্তে ঘুমাতে পারিনি। আব্বু যখন বলল আমি যেন তোমাকে তালাক দিয়ে দেই, তখন আমি ভেবে দেখলাম আমার মনে হচ্ছিল এসব থেকে মুক্তি পাওয়ার দরকার, আর তোমাকেও মুক্তি করা দরকার। এমন একটা সম্পর্কের মধ্যে দুজনের আটকে থাকার কোনো মানেই হয় না। ভালোবাসা থাকলেও দূরত্ব বাড়তে বাড়তে না দেখতে দেখতে মায়া চলে যায়। সেখানে তো তোমার প্রতি আমার ভালোবাসাই ছিল না, না ছিল মায়া। আমি কখনো বোঝার বা ভাবারই চেষ্টাই করিনি তোমার কথা। যদিও কখনো ভেবেছি, তখনই তোমার সেই ছোটবেলার চেহারা চোখের সামনে ভেসে উঠত। আমার মন বিষিয়ে উঠত আবার। আমি আমার ভুল স্বীকার করছি। সব ভুল আমার, সব দোষ আমার, কিন্তু তারপরেও আমি তোমাকেই চাই। তুমি যেমন এতকাল কষ্ট পেয়েছো, তেমন আমিও পেয়েছি। কষ্ট পাওয়ার ধরন আলাদা হলেও পেয়েছি তো। তুমি যা বলো, সেই দোষ বা শাস্তি দাও, সব মেনে নেব। তারপর আমি তোমাকেই চাইবো।